কিরে, সবাই চলে যাচ্ছে, তুই হা করে তাকিয়ে কি দেখছিস? কই কিছু না তো। তাহলে তুতলাচ্ছিস কেন? তুই একটু বেশি বুঝোস। সবাই চলে গেছে, দাঁড়িয়ে থাকবি নাকি যাবি? বাসায় যেতে রাত 12:30 বেজে যায়। সানিমের কাছে বাড়ির এক্সট্রা চাবি থাকায় আর কোনো সমস্যা হয়নি। কেউ কারোর সাথে আর কথা বলেনি, যে যার রুমে চলে গেছে। সানিম ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে। শরীরটা আর চলছে না। হঠাৎ কিছু একটা মনে হতেই সানিম মুচকে এসে ব্যান্ডেজ করা হাতটা মুখের সামনে এনে আলতো করে চুমু খায়। জানের বলা প্রত্যেকটা কথাই সানিমের কানে বাজছে। এসব ভাবতে ভাবতে সানিম ঘুমের দেশে পাড়ি জমায়। অপরদিকে জান এখনও রাগে ফুঁসছে। আসার পথে কারোর সাথেই কথা বলেনি। হঠাৎ তার এত কেন রাগ হচ্ছে সে বুঝতে পারছে না। রাগটা কি সানিমের ওপর, নাকি সানিমের ওই অবস্থার জন্য রাগ হচ্ছে? লায়লার বলা প্রত্যেকটা কথা জানকে ভাবাচ্ছে। জান কিছুতেই ঘুমাতে পারছে না। মাথার মধ্যে লায়লার বলা কথাই ঘুরছে। আচ্ছা আপুরা কিসের গন্ধের কথা বলছিল, যার জন্য আপু অসুস্থ হয়ে পড়ছিল? আমি তো কোনো কিছুর গন্ধ পাইনি। ওয়েট ওয়েট, আমার যতদূর মনে আছে আমাদের পাশের টেবিলে দুজন কাপল বসেছিল। মেয়েটার হাতে গোলাপ আর রজনীগন্ধা ফুলের তোড়া ছিল। ফুলের গন্ধে কি আপুর শরীর খারাপ হয়ে গেছিল? আচ্ছা আমি এসব কেন ভাবছি, আর কেনই বা ভাবছি? জান এসব ভাবনা সাইডে রেখে ঘুমের দেশে পাড়ি জমালো। আজানের আওয়াজে ঘুম ভেঙে গেল সানিমের। হাতের ব্যান্ডেজ খুলে অজু করে নামাজ পড়ে নিল। এই বাড়ির সকলেই নামাজ পড়া বাধ্যতামূলক। এটা আইয়ুব খানের হুকুম, সবাই মানে। জান নামাজ পড়ে জগিং করতে বেরিয়ে গেছে। সানিম নামাজ পড়া শেষ করে নিজের হাত কোনো মতে আবার ব্যান্ডেজ করে নিয়ে কফির জন্য নিচে চলে গেল। রান্নাঘর থেকে কফি নিয়ে ছাদে চলে গেল সানিম। সানিমের মা চাচিরা রান্নার তোড়জোড় করছে। 10টার দিকে সবাই গাজীপুরের উদ্দেশ্যে বেরিয়ে যাবে, তাই এত তোড়জোড়। জান জগিং থেকে এসে জিম করতে চলে গেছে। এই বাড়ির দ্বিতীয় তলায় একটা রুম আছে জিমের। এই রুমটা মূলত সানিমের। সানিম শখের বশে বাড়িতে একটা জিম করার রুম বানিয়েছিল। সানিমের দেখা থেকে জানও রোজ সানিমের সাথে জিম করত। সানিম বাইরে যাওয়ার পর থেকে জান একাই জিম করে। সানিম দেশে আসার পর থেকে জিমে যায়নি, আর রুমটাতে পাও রাখেনি। সকাল 8টা, সবাই নাস্তার টেবিলে সব বসে আছে। এই বাড়ির কিছু নিয়ম আছে, যেটা আইয়ুব খান নিজেই তৈরি করেছে। সকাল আর রাতের খাবার সবাইকে একসাথে খেতে হবে, আর রাত 10টার পরে বাড়ির বাইরে থাকা নিষেধ। সবাই এটাই মেনে চলে। সানিমকে জান্নাত বেগম খাইয়ে দিচ্ছে আর নিজেও খাচ্ছে। সানিম খেতে খেতে প্রশ্ন করলো মায়ের উদ্দেশ্যে। আম্মু তোমাদের সবকিছু গোছানো শেষ? হুম, রাতেই সব গুছিয়ে রেখেছি। কাল তোমার জন্য আনা শাড়িগুলো দিতে পারিনি। খাওয়া শেষ করে রুমে এসো সবাই। মনিমা আমার খাওয়া শেষ, উঠি আমি। খাওয়া শেষে মানে খেলেই না তো কিছু। আর খাবো না, তুমি খাও। সানিম চেয়ার ছেড়ে উঠে ওপরে চলে গেল। কেউ আর কিছু বলল না। সানিমের শরীর খারাপের কথা কেউ বলেনি। সানিম কিছু দূর গিয়ে আবার পেছন ফিরে তাকিয়ে বলল, আমি সবাইকে আসতে বলেছি, মানে সবাই আসবে, কেউ যেন বাদ না থাকে। কথাটা বলে আর দাঁড়ালো না সানিম, নিজের রুমে চলে গেল। সবাই ওর যাওয়ার দিকে তাকিয়ে আছে। আইয়ুব খান একটা দীর্ঘশ্বাস ফেলল। ইয়াহিয়া খান তার ভাইয়ের দিকে তাকিয়ে বলল, চিন্তা করবেন না ভাইজান, সব ঠিক হয়ে যাবে। আমি আর ওরে নিয়ে পারছি না। ও যদি আমার একটা কথা শুনতো, বয়স তো কম হলো না, বিয়ে নিয়ে কিছু বললে বাড়ি মাথায় তুলে নেয়। ওর জেদের কাছে সব সময় আমাকে হার মানতে হয়। আমি কি করব? আমি তো আর সারা জীবন বেঁচে থাকবো না। সব বাবা মা চায় তার সন্তান সুখে থাকুক। আমি কি শানিমের সুখ দেখে যেতে পারবো? সানিম ঠিক বাবার মতো হয়েছে, যেটা একবার বলবে সেটাই করবে। একা হাতে সব দিক কত সুন্দর, সবটা সামলাচ্ছে। সেটাই তো ভয়। আমার সাথে ঠিক মতো কথা বলে না। ব্যবসার সব দ্বিতীয় নিজের কাঁধে তুলে নিয়েছে, একা হাতে সব কিছু সামলাচ্ছে। আমি তো কিছু, ওর উপর কতটা চাপ পড়ছে। এভাবে আর কতদিন? ওর নিজেরও তো একটা ভবিষ্যৎ আছে। ভাইজান, ওরে ওর মতো ছেড়ে দিন, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তোমরা সবাই রেডি হয়ে নাও, আমরা বেড়াবো। আর সোজা, তুই কি ছুটি নিয়েছিস? জি ভাইজান, 1 সপ্তাহের ছুটি নিয়েছি। তাহলে তো হয়েই গেল। আচ্ছা,
ওমরের সাথে কারো কথা হয়েছে? না ভাইজান, ও নিজে থেকে ফোন না দিলে তো কথা হয় না। কবে যে পুরো পরিবারটা এক হবে কে জানে। এই বলে আয়ুব খান নিজের রুমে চলে গেল। তার যাওয়ার দিকে তাকিয়ে সবাই দীর্ঘশ্বাস ছাড়ল। ছোটরা সবাই কিছুই বুঝতো না। ওরা সবাই বড়দের কথা শুনে গেছে। জান গম্ভীর হয়ে আছে, কোনো কিছু না বলে ওপরে চলে গেল। একে একে সবাই যার যার রুমে চলে গেল। সানিমের চাচিরা সব কিছু উঠিয়ে পরিষ্কার করে ওপরে চলে গেল রেডি হতে। সানিম রেডি হয়ে বসে ওয়েট করছে সবার আসার জন্য। কিছুক্ষণ পরে সবাই এলো, জান বাদে। সে আগেই কলেজের জন্য বেরিয়ে গেছে। সানিম একে একে সবাইরে সবকিছু দিয়ে দিল। আসিয়ার বাবা ছিল না, তাই তারটা ছোট মার কাছে দিয়ে দিয়েছে। সবাইকে সবকিছু বুঝে দিয়ে সানিম অফিসে চলে গেছে। সানিমের আব্বু আর দিশার আব্বু নিজেদের বিজনেস সামলায়। জানের আব্বু সেনাবাহিনীর প্রধান, আর আসিয়ার আব্বু একজন ব্যারিস্টার। আর সবার ছোট অমর, সে দেশের বাহিরে থাকে। যে যার মতো পেশা বেছে নিয়েছে। বাড়িতে বাইক দুইটা, একটা সানিমের আরেকটা জানের। আফাস খান একটা গাড়ি নিয়ে চলে গেছে। তার কাজ শেষ করে তিনি ওই দিক দিয়ে চলে যাবে। আর বাকি সবাই, সানিম আজ বাইক নিয়ে গেছে, তার গাড়ি রেখে গেছে সবার জন্য। একে একে সবাই বের হয়ে যায় গাজীপুরের উদ্দেশ্যে। জান কলেজে এসে মুখ গম্ভীর করে বসে আছে। জানের গম্ভীর মুখ দেখে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। জানের রাগকে মেহমেদ আর সাবাস খুব ভয় পায়। জান যেমন রাগী তেমনি জেদি। একবার যেটা করতে চাইবে সেটা সে করবে, কারোরই বাধা শোনে না। একমাত্র সানিমকে ভয় পায়। সানিম না থাকায় আরো বেশি বেপরোয়া হয়ে গেছে। মেহমেদ বুঝলো জান কোনো কারণে আপসেট, তাই তাকে কেউ আর ঘাটালো না। সবাই ক্লাসে চলে গেল। ক্লাসেও একটা কথা বলেনি জান। সানিম অফিসে এসেই মিটিং রুমে চলে গেছে। আজকের মিটিংটা অনেক গুরুত্বপূর্ণ। ওদের মূল টপিক হলো আমদানি রপ্তানি। সানিম যখনই মিটিং শুরু করবে তখন দরজায় কেউ নক করে। এতে সানিম কিছুটা বিরক্ত হয়। আসতে পারি? কারো কথা শুনে সানিম সামনে তাকায়। সামনে তাকিয়ে অবাক হয়ে যায় সানিম। জানকে মোটেও আশা করেনি সানিম। ওর সাথে হাজার লেলা বেশ অবাক হয়ে চেয়ে আছে। জানের ডাকে হুঁশ ফেরে সানিমের। নিজেকে সামলিয়ে নেয় সানিম। আমি কি আসতে পারি ভিতরে? আসেন। জান কিছুটা চমকে যায় সানিমের আপনি বলা দেখে, তবুও নিজেকে সামলিয়ে ভেতরে ঢোকে। সানিম জানের মুখ দেখে কিছু একটা বুঝে যায়, তাই আর কিছু না বলে এখানে একটা চেয়ারে ফাঁকা নেই, তাই সানিম নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, আপনি এখানে এসে বসুন। কিন্তু সানিম তাকাতে জান চুপচাপ বসে পড়ে চেয়ারে। এতে সবাই খুব অবাক হয়। হাসান আর লাইলা মিটিমিটি করে হাসছে। জান সবার দিকে একবার তাকায়, দেখে সবাই তার দিকেই তাকিয়ে আছে। এতে তার খুব অস্বস্তি হয়। সানিম সেটা বুঝতে পারে। এখানে বড় বড় কোম্পানির মালিক এসেছে, মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ। সানিম সবার উদ্দেশ্যে বলে, এবার তাহলে মিটিংটা শুরু করা যাক। সবাই হ্যাঁ বলে। সানিম জানের চেয়ারের পেছনে দাঁড়ায়, একটু ঝুঁকে ল্যাপটপ অন করে। সানিমের নিঃশ্বাস জানের গায়ে পড়ছে। জান ঘামছে, এতে জানের হার্টবিট বেড়ে যাচ্ছে। জান ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। সানিমকে এত কাছে সহ্য হচ্ছে না, কিছু বলতেও পারছে না। সানিম তার কাজ শেষ করে সোজা হয়ে দাঁড়ালো। এতে জান আটকে থাকা নিঃশ্বাস সচল হলো। ওখানকার একজন, তার নাম ইয়াসিন মির্জা, সিলেট থেকে আসছে। সে সানিমকে উদ্দেশ্য করে বলে উঠল, ম্যাম, আমাদের সিলেট প্রজেক্টের ব্যাপারে কিছু বললে ভালো হতো, কারণ সেখানেই আমদানি রপ্তানি করতে হলে অনেক বিপত্তিতে পড়তে হয়। বুঝতে পারছি। আমরা তাহলে সেই ব্যাপারটা নিয়েই আলোচনা করি। আমি প্রথমে আমাদের কোম্পানির মেইন টপিক মানে আমদানি রপ্তানি আর পুনঃরপ্তানি কি সেটাই বলি। যদিও আপনারা সবাই জানেন সেটা, আমরা বিদেশ থেকে যে পণ্যটা কিনে সেটা হলো আমদানি, আর বিদেশে যে পণ্যটা বিক্রি করি সেটা হলো রপ্তানি। মেইনলি যেটা বুঝতে সমস্যা হয় আমাদের সেটা হলো পুনঃরপ্তানি। এটা হলো আমরা বিদেশ থেকে কোনো পণ্য আমদানি করে আমাদের দেশে এনে সেটাকে প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করা, সেটাকেই বলা হয় পুনঃরপ্তানি। সেখানে থাকা আরেকটা ছেলে বলে উঠল, যার নাম কামরুল ইসলাম। ম্যাডাম, আমাদের কোম্পানিগুলো যথেষ্ট পরিশ্রম করেও লোকসানের মুখে কেন পড়ে সেটা যদি বলতেন। বিদেশ থেকে একটা পণ্য আমদানি করতে হলে সর্বপ্রথম আমাদের সেই পণ্যটা কিনতে হয়। তারপর যে ভেজাল সেটা হলো জাহাজে পণ্য আনায়ন।
আমাদেরকে পণ্যটা আনতে হলে অবশ্যই জাহাজে সাহায্য নিতে হবে, কিন্তু বিপর্যিত পরিবেশে পণ্য আনয়নটা অনেক টাফ হয়ে যায়। যে কোনো সময় ঝড়ের মুখে পড়ার সম্ভাবনা আছে। তবে যদি সেটা হয় বাংলা মাসের বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসের সময়। তাছাড়া বিভিন্ন ঝুঁকি সমস্যা তো আছেই। কোনো রকম সাগর পাড়ি দিলে দেশে আসার পর বিভিন্ন খরচ, ডক চার্জ, কুলি ভাড়া, গুদাম ভাড়া, পরিবহন খরচ ইত্যাদি ইত্যাদি অনেক খরচ পড়ে যায়। তারপর বিভিন্ন শুল্ক তো আছেই। অবশেষে যখন আমরা পণ্যটা হাতে পাই, যদি এর মাঝে একটু দেরি হয়ে যায়, আমরা যথাসময়ের পণ্য তথা সময়ে বাজারে ছাড়তে পারি না আমরা তখন। কারণ পণ্য হাতে পাওয়ার পর আরও বেশ কয়েক ধাপে মোড়কীকরণ, সিল লাগানো, এগুলোতেই পেরিয়ে ভোক্তাদের জন্য উপযুক্ত করে বাজারে ছাড়তে হয়। আমরা যদি যথাসময়ে আমাদের পণ্য ছাড়তে না পারি, তাহলে বেশ বড় সড়ো একটা লোকসান গুনতে হয় আমাদের। আমার রাইট? আমাদের আমদানির পুরো ক্ষেত্রে বেশ নজরদারি করেও আমরা লোকসানে পড়ি, যার কারণ বিপ্রতিকূল পরিবেশ। শুধুমাত্র পণ্যটা পৌঁছাতে কিছু দিন দেরি হওয়ার পর আমরা কোটি কোটি টাকার লোকসানে পড়ে যাই। সেটা সামলাতে গিয়ে হিমশিম খেতে হয়। নিশ্চয়ই উত্তর পেয়ে গেছেন আপনারা। এক্ষেত্রে আমাদের করণীয় কি? সানিম জানের কথায় মুচকি হাসে, বলে, গুড কোয়েশ্চেন। এক্ষেত্রে আমাদের করণীয় হলো আমদানি করার আগে সঠিক পণ্য যাচাই করে বাজার চাহিদা বিবেচনা করে পণ্যটা সিজন শুরু হওয়ার কিছুদিন আগে সকল পদক্ষেপ নিয়ে আমদানি করা। তাছাড়া বিকল্প হিসেবে ইন্স্যুরেন্স তো আছেই। তারপরেও সঠিক পদক্ষেপে আমরা আমাদের কোম্পানিকে কোটি কোটি টাকার লোকসানের হাত থেকে বাঁচাতে পারি। ম্যাম, আমরা কি রপ্তানির ক্ষেত্রে সেম পদক্ষেপ গ্রহণ করব? মোটেও না। আমদানি আর রপ্তানি একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকলেও দুটো কথার অর্থ ভিন্ন ভিন্ন পদক্ষেপ। রপ্তানির ক্ষেত্রে আমাদের পণ্যকে আকর্ষণীয়, টেকসই, সব দিক থেকে বেটার হতে হবে, নয়তো বিদেশিরা আমাদের পণ্য কিনতে আগ্রহী হবে না। কিন্তু পুনঃরপ্তানির ক্ষেত্রে আমরা ঠিক দুটো পদক্ষেপের দিকে খেয়াল রাখব। তাহলে আমাদের কাজগুলো সঠিক হবে এবং বিদেশিরা আমাদের পণ্য কিনতে আগ্রহী ও উৎসাহী হবে। সেজন্য সবার প্রথমে আমাদের পণ্যের মান ভালো হতে হবে। পণ্যের মানের উপর ডিপেন্ড করে কোম্পানির লাভের মুখ দেখবে নাকি লোকসানের মুখ দেখবে। আমি আশা করি আপনাদের সব কিছু বুঝিয়ে দিয়েছি আমি। ব্যবসা আমদানি রপ্তানি সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই, তাই এইটুকু একটা গল্প থেকে কপি করে নিয়েছি। কেউ বা চোর বলে লজ্জা দিয়ে না। সবাই একসাথে হাতে তালি দিয়ে উঠল। জান অবাক হয়ে তাকিয়ে আছে সানিমের দিকে। এখানে না বলে এটা হয়তো মিস করে যেত। কত সুন্দর করে সবটা বুঝিয়ে দিল সবাইকে। তারপর একে একে সবাই যার যার প্রজেক্ট বুঝিয়ে দিতে লাগলো। লেলা আর হাজাল জানকে তাকিয়ে থাকতে দেখে মুচকি হাসলো। জান এখনো একধানে তাকিয়ে আছে সানিমের দিকে, চোখই সরছে না। সবাইকে সুন্দর করে সবকিছু বুঝিয়ে দিল। তারপর যে যার কাজে চলে গেল। রুমের মধ্যে সানিম, জান, লেলা আর হাজাল রয়ে গেল। সানিম জানের দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলল, তা হঠাৎ কি করে এখানে? সানিমের কথায় হুঁশ ফিরল জানের। সে সানিমের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, আমি আসলে নকলে জানতে চাইনি। আমি এখানে এসেছি কাজ শিখতে। মানে? আমিও অফিসের কাজ করতে চাই, তাই ক্লাস শেষ করে এখানে চলে আসছি। পড়াশোনা বাদ দিয়ে এসব কে ঢুকিয়েছে মাথায়? কেউ ঢুকায়নি, আমি নিজে থেকেই এসেছি। আর আমি কি আসতে পারি না, নাকি আমার কোনো অধিকার নেই অফিসে আসার? আমি তো কখনো বলিনি তুই আসতে পারবি না বা তোর কোনো অধিকার নেই। তাহলে? নিজের পড়াশোনা আগে শেষ কর, তারপর যা খুশি করিস, তখন কেউ বাধা দিবে না। পড়াশোনা শেষ করে যে তোকে অফিসে জয়েন করতে হবে এমন কোনো কথা নেই। তোর তো নিজের কোনো স্বপ্ন বা ইচ্ছে থাকতে পারে। কারো কথায় কান্না দিয়ে নিজের ইচ্ছে পূরণ কর। এখন বাড়ি যা। আমি একবার যখন বলেছি আমি আপনার সাথে অফিস সামলাবো, তো আমি তাই করব। আমি এখান থেকে একটুও নড়ব না। জেদ কেন করছিস? আমি একবার যখন বলছি পড়াশোনা শেষ করে অফিস জয়েন করবি, এটাই শেষ কথা। আমি যা বলার বলে দিয়েছি, এটা আমারও শেষ কথা। সানিম জানের দিকে তাকিয়ে আছে। সানিম জানে একবার যখন ওর মাথায় এসব ঢুকে গেছে, সেটা বের করতে পারবে না। জানের জেদ সম্পর্কে সানিম ভালো করেই জানে। সানিম কিছু একটা ভেবে জানকে বলল, তবে তাই হবে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আগে পড়াশোনা, তারপর পড়াশোনা বাদে যেই সময়টুকু থাকবে ততটুকু থেকে তোর যতটা অফিসের কাজে মন দিতে মন চাইবে ততটুকুই দিবি। কোনো চাপ নেওয়া যাবে না। ওকে। লাঞ্চ করেছিস?
না। এত অনিয়ম করলে তো আমি অফিসে আসতে দিব না। এখন আমার কেবিনে যাম, আমি খাবার আনার ব্যবস্থা করছি। ওকে। জান চলে গেল। সানিম ওর যাওয়ার দিকে তাকিয়ে আছে। জানের যাওয়ার দিক থেকে চোখ সরিয়ে লেলা আর হাজালের দিকে তাকিয়ে বলল, তোরা বসে আছিস কেন? যা খেয়ে নি, 3:30 বাজে। তুই খাবি না? চল একসাথে খাই। খেতে ইচ্ছে করছে না, তোরা যা। আর পিয়নকে দিয়ে 1 প্যাকেট বিরিয়ানি পাঠিয়ে দে। যাচ্ছি। হাজাল আর লেলা বেরিয়ে গেল। সানিম টেবিলের ওপর থেকে ল্যাপটপ নিয়ে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে গেল। জান সানিমের রুমটা ঘুরে ঘুরে দেখছে। সানিমের রুমটা সুন্দর গোছানো পরিপাটি, আর জান পুরাই উল্টো। জান অগোছালো। জানের কাপড় এক একটা এক এক জায়গায় পড়ে থাকে। জান্নাত বেগম সব কিছু গুছিয়ে রাখে। জান যখন রুম দেখতে ব্যস্ত, তখনই রুমে একটি ছেলে ঢুকে হাতে ফাইল দিয়ে। ছেলেটার নাম রুমান। জানকে দেখে জিজ্ঞাসা করে, কে আপনি আর ম্যামের রুমে কি করছেন? আমি কে সেটা আপনার না জানলেও চলবে। এই কথা বলে জান গিয়ে সানিমের চেয়ারে বসে পড়ল। এটা দেখে ছেলেটা অবাক হলো, আর কিছুটা ক্ষেপেও গেল। আপনার সাহস তো কম না, আপনি ম্যামের চেয়ারে বসেছেন। উঠুন বলছি, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। তাই নাকি? আপনার সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। তাদের কথার মাঝে আরেকটা মেয়ে রুমে এসে ঢুকলো। মেয়েটার নাম রুবি। সেই রুমানের উদ্দেশ্যে বলল, কি ব্যাপার রুমান, কি হচ্ছে এখানে? দেখেন না, এই ছেলেটা ম্যামের চেয়ারে বসে আছে। উঠতে বলছি উঠছে না, জেদ ধরে বসে আছে। এই কথা শুনে মেয়েটা তেড়ে যায় জানের দিকে। জান তাকিয়ে দেখছে, কিছুই বলছে না। মেয়েটা জানের কলার চেপে ধরে বলে, এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস হয় কি করে এখানে আসার? আবার অফিসের স্টাফদের সাথে তর্ক করিস? এত সাহস কি করে হলো তোর? এক্ষুনি বের হয়ে যাবি, নয়তো দারোয়ান ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো তোকে। কলারটা ছাড়ুন। ছাড়বো না। কি করবি তুই? কি হচ্ছে এখানে? কারো হুঙ্কারে সবাই থমকে যায়। তাকিয়ে দেখে সানিম রক্তলাল চোখ নিয়ে তাকিয়ে আছে। এতে রুমান আর রুবি ভয় পেয়ে যায়। তারা সানিমের রাগ সম্পর্কে ভালো করে জানে। এদিকে জান চুপ করে দাঁড়িয়ে আছে। ওর কোনো ভাবাবেগ নেই। এখন কি হবে সেটা মনে হয় তারা জানে। সানিম এগিয়ে গিয়ে জানের কলার থেকে রুবির হাত সরিয়ে দেয়। কোনো কথা না বলে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় রুবির গালে। এতে রুবি আর রুমান অবাক হয়ে চেয়ে আছে। সানিম চিৎকার করে বলে, সাহস কি করে হলো ওর কলার ধরার? কিন্তু ম্যাম। তোমার কাছে কিছু জানতে চাইছি। সরি ম্যাম। কি হলো বলো? এত সাহস কি করে পেলে ওর কলার ধরার? আসলে ম্যাম, এই ছোট লোকটা আপনার কেবিনে ঢুকে আপনার চেয়ারে বসেছিল, তাই তো ওকে বের করতে যাচ্ছিলাম। আর আপনি এই ছোট লোকটার জন্য আমাকে... আর কিছু বলতে পারলো না রুবি। ওর পর গালে ঠাস ঠাস থাপ্পড় পড়ল। চিল্লিয়ে বলল, কাকে ছোট লোক বলিস তোরা? জানিস ওকে? চুপ করে আছিস কেন? জানিস কে ও? না ম্যাম। তাহলে কোন সাহসে অপমান করছিস ওকে? কে উনি যার জন্য আমাকে এইভাবে মারলেন? ও হচ্ছে এই কোম্পানির ওনার। কি? কাল যেন তোদের দুটোকে আর এই অফিসে আমি না দেখি। নাও গেট আউট। ওরা আর কিছু বলার সাহস পেল না। মাথা নিচু করে বেরিয়ে গেল রুম থেকে। সানিম জোরে জোরে শ্বাস নিচ্ছে, যাতে রাগটা কমে। জান সানিমকে দেখছে। জান এক গ্লাস পানি এগিয়ে দেয় সানিমের দিকে। সানিম জানের হাত থেকে পানি নিয়ে খেয়ে নেয়। তারপর জানকে বলে, যা ফ্রেশ হয়ে আয়, খাবার এসে যাবে। জান কিছু না বলে চলে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণ পর পিয়ন এসে খাবার দিয়ে গেল। সানিমের রুমে একপাশে সোফা আছে, আর তার সামনে ছোট একটা কাচের টেবিলও রাখা আছে। সানিম খাবারগুলো সেখানে রেখে নিজের চেয়ারে গিয়ে বসলো। জান ফ্রেশ হয়ে এসে তাকে সানিম দুহাতে নিজের মাথার চুল টেনে ধরে বসে আছে। রাগ যে এখনো কমেনি সেটা বেশ বোঝাই যাচ্ছে। সানিম মাথাটা তুলেই বলল, দাঁড়িয়ে না থেকে খাবারটা খেয়ে নি, নয়তো ঠান্ডা হয়ে যাবে। জাহান কিছু বলল না, চুপচাপ এগিয়ে গেল সোফার দিকে। খাবারের প্লেটটা হাতে তুলে নিল। ধীর পায়ে সানিমের টেবিলের সামনে এসে আস্তে করে প্লেটটা রাখলো। সানিমের উদ্দেশ্যে বলল, আপনি না খেলে আমিও খাবো না। জানের কথা শুনে সানিম মাথা তুলে তাকালো। সানিমের চোখ দুটো লাল হয়ে আছে। এতে একটু অবাক হয় জান। জান যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকে দেখছে জানের প্রতি সানিম একটু বেশি কঠোর ছিল। বিশেষ করে জানের পাশে কোনো মেয়েকে দেখলে সানিমের চোখ মুখের এমন অবস্থা হয়। তার কারণও আছে। অতীত ইন্টারে ওঠার পরে জানকে একটা মেয়ে প্রপোজ করে। আবেগের বশে জান প্রপোজটা অ্যাকসেপ্ট করে নেয়।
এই কথাটা সানিম 3 দিন পরে জানতে পারে। সেদিন ছিল বুধবার, 1:45 বাজে। জান কলেজ মাঠে বসে মেয়েটার সাথে কথা বলছিল, সাথে মেহমতও ছিল। হুট করে সেখানে হাজির হয় সানিম। সানিমকে দেখে জান খুব খুশি হয়ে যায়, বসা থেকে উঠে দাঁড়ায়। জান সানিমকে উদ্দেশ্য করে বলে, শান, তুমি কখন এলে? চলো তোমার সাথে একজনের পরিচয় করিয়ে দেই। সানিম কোনো কথাই বলছে না। ছোট থাকতে জান তাকে শান বলেই ডাকতো, এতে সানিমের ভালো লাগতো। সানিম কোনো কথাই বলছে না দেখে জান সানিমের মুখের দিকে তাকায়। জান দেখে সানিমের চোখ দুটো লাল হয়ে আছে। সানিম কখনো জানের সাথে খারাপ আচরণ বা রাগ দেখায়নি, সব সময় আগলে রাখছে। ছোট থেকে খেলার সাথী হয়েছে। জান ও সানিম বলতে অজ্ঞান ছিল। 1 থেকে 10 পর্যন্ত জান বয়েজ স্কুলে পড়েছে। এটাও সানিমের ইচ্ছেতেই হয়েছিল, তাই সানিম কখনো জানের উপর রাগ দেখায়নি। শান, তোমার চোখ লাল হয়ে আছে কেন? তুমি কি অসুস্থ শান? সানিম এবারও কোনো কথা না বলে জানকে টেনে নিয়ে যেতে থাকে। জান হাজারবার জিজ্ঞাসা করার পরেও সানিম টু শব্দ করেনি। এবার ওই মেয়েটা এসে সামনে দাঁড়ালো, এতে সানিমের রাগ বাড়ল বই কমল না। আপনি জানকে এভাবে কোথায় নিয়ে যাচ্ছেন? কে হন আপনি জানের? কথা বলছেন না কেন? সানিমের রাগে ঘি ঢালার জন্য এতটুকু যথেষ্ট ছিল। সানিম কোনো কথাই না বলে পরপর ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল মেয়েটার গালে। এতে সবাই চমকে গেল। জান কিছু বলতে যাবে, সানিমের চাহনি দেখে শুকনো ঢোক গেল। এবার জানের মনের মধ্যে ভয় হতে শুরু করলো। ভয়ে জানের হাত পা কাঁপছে। জানকে নিয়ে সানিম গাড়িতে বসলো। রাস্তায় কেউ টু শব্দ করেনি। সানিম গাড়িটা পার্কিং করে গাড়ি থেকে নেমে জানকে গাড়ি থেকে নামিয়ে হাত ধরে জানকে নিয়ে যেতে থাকে। ড্রয়িং রুমে তরুণা বেগম, জান্নাত বেগম আর মুক্তা বেগম ছিলেন। তারা হাজারবার জিজ্ঞেস করেছে জানকে টেনে নিয়ে কোথায় যায়, কি হয়েছে। সানিম কিছুই বলেনি। সবাই বুঝে গিয়েছিল কিছু একটা হয়েছে, সেটা ভালো কিছু হয়নি। তা সানিমের চোখ দেখেই বুঝে ফেলেছে। জানকে সানিমের রুমে নিয়ে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। সানিমের পেছনে সবাই এসেছে, কিন্তু তার আগেই সানিম দরজা বন্ধ করে দিয়েছে। সানিম ড্রয়ার থেকে চাবুক বের করলো। এটা সানিমের দাদার চাবুক ছিল। সানিম দাদার স্মৃতি হিসেবে চাবুকটা নিজের কাছে রেখে দিয়েছিল। সানিমের হাতে চাবুক দেখে জান ভয়ে থরথর করে কাঁপছে। সানিম একের পর এক জানের শরীরে আঘাত করতে থাকে। জান চিৎকার করে বলছে, শান, আমাকে মেরো না, আমার খুব লাগছে। আমাকে মেরো না, আমার কষ্ট হচ্ছে। কেন মারছো আমাকে? বলো না কি করেছি আমি? ও শান, আমার খুব ব্যথা লাগছে, মেরো না আমাকে। আমি তোমার পায়ে পড়ছি, মেরো না, আমাকে ছেড়ে দাও। তুমি যা বলবে তাই শুনবো, তাও মেরো না, আমার খুব লাগছে, প্লিজ ছেড়ে দাও। কিন্তু জানের চিৎকার সানিম কান পর্যন্ত গেল, মন পর্যন্ত পৌঁছাতে পারেনি। একের পর এক আঘাত করেই যাচ্ছে। দরজার বাইরে থেকে সবার চিৎকার ভেসে আসছে। জান্নাত বেগম কান্না করে বলছে, সানিম, দরজা খোল। কি করছিস তুই? আমার ছেলেটাকে আর মারিস না, ও মরে যাবে তো। সানিম, দরজা খোল। ছেলেটাকে আর মারিস না, ও যাই করে থাকুক না কেন, তুই ওকে মারতে পারিস না। দরজা খোল সানিম, দরজা খোল। কারো কথা সানিম কানে নেয়নি। সে মারছে তো মারছে। একটা সময় জান সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে যায়। জানের শরীর সাদা শার্টটা রক্তে লাল হয়ে আছে। মুখ বাদে এমন কোনো জায়গা বাদ যায়নি যেখানে মারের দাগ নেই। একটা সময় সানিমও হাঁপিয়ে গেছে জানকে মেরে। সানিম চাবুকটা ছুঁড়ে ফেলে জানের পাশে ধপ করে বসে পড়ল। জানকে বুকের সাথে চেপে ধরে হাউমাউ করে কেঁদে ফুটল। আচ্ছা, আম সরি পিচ্ছি, আম সরি। আমি তোকে মারতে চাইনি, কি করব বল। আমি যে তোর আশেপাশে কোনো মেয়েকে সহ্য করতে পারি না, সেখানে তুই মেয়েটার সাথে সম্পর্কে জড়িয়েছিস। এটা কি করে সহ্য করব আমি? তুই এই কাজটা না করলে আমি তোর গায়ে একটা টোকাও দিতাম না। আম সরি পিচ্ছি, মাফ করে দিস তুই আমায়। তোর সান খুব খারাপ, তাই না রে? তোর পাশে কোনো মেয়েকে সহ্য করতে পারে না। সানিম জানকে তার বুকের সাথে জাপটে ধরে রেখেছে। সারা মুখে হাজারটা চুমু খেয়েছে। ফ্লোরে পড়ে থাকা ফোনটা হাতে তুলে নেয় সানিম। লেলাকে ফোন করে বলে, তুই আর হাজাল গাড়ি নিয়ে আমার বাড়িতে আয় ফার্স্ট। এই বলে ফোনটা কেটে দিল সানিম। লেলা বুঝে ফেলেছে কিছু একটা গন্ডগোল করে ফেলেছে সানিম। দেরি না করে হাজালকে নিয়ে সানিমের বাড়ি এলো। গাড়িটা পার্ক করে দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। সানিমের রুমের সামনে এসে দেখে সবাই দাঁড়িয়ে কান্না করছে। ওরা এবার শিওর সানিম বড় কোনো ব্লান্ডার
করে বসে আছে। লেলা সানিমকে ফোন দিল। লেলার ফোন পেয়ে সানিম উঠে দাঁড়ালো। জানকে টেনে তুলে দাঁড় করালো। কোনো মতে জানকে দরজার কাছে টেনে নিয়ে গিয়ে দরজা খুলে দিল। দরজা খোলার শব্দে সবাই সামনে তাকিয়ে আটকে উঠল। জানের রক্তাক্ত শরীর, সানিমের বিধ্বস্ত চেহারা, কারো মুখে কথা নেই। সবাই যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। লেলা আর হাজাল এসে জানকে ধরল। তিনজনে ধরে জানকে নিচে নামিয়ে নিয়ে গেল। জানের আম্মু জানের এমন অবস্থা দেখে সে ঢলে পড়ে গেল বেঁচেতে। তরুণা বেগমের শরীর থরথর করে কাঁপছে, মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। মুক্তা বেগমের চিৎকারে তরুণা বেগমের হুঁশ ফিরল। এর মধ্যে জানকে নিয়ে বেরিয়ে গেছে ওরা হসপিটালের উদ্দেশ্যে। সানিম ওটির সামনে বসে একধানে তাকিয়ে আছে, কোনো কথাই বলছে না। লেলা হাজাল ওরা সানিমের পাশে বসে আছে। কিছুক্ষণ পর বাড়ির সবাই ছুটে আসে। জানের আম্মুর অবস্থা খুবই খারাপ, তাকে স্যালাইন দেওয়া হয়েছে, সাথে ঘুমের ইঞ্জেকশনও। জানের আব্বু বর্তমানে ঢাকাতে নেই, সে একটা কাজে 1 সপ্তাহের জন্য যশোর গেছে। ওয়াসির খান ও দেশের বাইরে গেছে বিজনেসের কাজে। সানিমের আব্বু অফিসে ছিল। তরুণা বেগম ফোন করার ছুটে এসেছে। আফাস খান এসেছে। সেফা বেগম, দিশা, ইয়া ওরা নানু বাড়ি গেছে। আসলি, নাজলি, আসিয়া ওরা কেউ বাড়িতে নেই, কেউ কলেজে আর কেউ স্কুলে। আইয়ুব খান এসে সানিমের সামনে দাঁড়ায়। এতে সানিমের কোনো হেলদোল হলো না। এতে তার রাগটা বেড়ে গেল। সানিমকে টান দিয়ে বসা থেকে দাঁড় করিয়ে গালের মধ্যে পরপর 4টে থাপ্পড় মারল। এতেও সানিমের কোনো কিছু হলো বলে মনে হচ্ছে না। ওকে দেখে মনে হচ্ছে কোনো পাথরকে আঘাত করছে কেউ। আইয়ুব খান চিল্লিয়ে বলে উঠল, তোমার সাহস হলো কি করে জানো গায়ে হাত তোলার? এত সাহস কে দিয়েছে তোমাকে? কি এমন করেছে ছেলেটা যার জন্য তুমি ওকে এভাবে মেরেছো? কথা বলেছো না কেন? আর ওই যে আর সাথে থাকুক না কেন, ওর গায়ে হাত দেওয়ার অধিকার কে দিয়েছে তোমাকে? অ্যান্সার মি। সানিম কোনো কথাই বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। আইয়ুব খানের রাগে শরীর কাঁপছে। ইচ্ছা করছে সানিমকে মাথায় তুলে আছাড় মারতে, বাট সেটা তো সে পারবে না। পরের দিন সকালে আইয়ুব খান মেয়েকে দেশের বাইরে পাঠিয়ে দেয়। জানকে একবার দেখার সুযোগ দেয়নি। 2 দিন পর জানের সেন্স ফিরেছিল। জান সেদিন সানিমের ভয়ঙ্কর রূপ দেখেছিল। তারপর থেকে সানিমকে ভয় পেত, প্লাস এড়িয়ে চলত। সুস্থ হওয়ার পরে জান কেমন চুপচাপ হয়ে গিয়েছিল। সানিমের নাম ভুলেও মুখে আনেনি। তারপর সানিমও আর বাড়ির কারোর সাথে যোগাযোগ করেনি। তার 1 সপ্তাহ পরে লেলা হাজালও চলে গিয়েছিল পড়াশোনার জন্য। মূলত সানিমের জন্য তারা চলে গিয়েছিল। প্রাণপ্রিয় বান্ধবীকে একা ছাড়তে চায়নি। লেলা হাজাল পরিবার অনেক ধনী ছিল, তাই তাদের মেয়ের আবদার ফেলতে পারেনি। সানিম জানের খোঁজ ঠিকই নিত, বাট বাড়ির কারোর সাথে কথা হতো না। জান পরিবর্তন হয়ে গেছিল, আগের থেকে বেশি জেদি আর রকচটা হয়ে গেছিল। তার যা মন চায় তাই করত, বাট কোনো মেয়ের দিকে তাকাতো না। মেয়েদের দেখলে তার রাগ হতো। আর ওই মেয়েটাকে আর কোনো দিন জান দেখেনি কলেজে। হুট করে গায়েব হয়ে গেছিল মনে হয়। জানও মেয়েটাকে নিয়ে মাথা ঘামায়নি। বর্তমান জান সানিমের মুখের সামনে 1 লকমা খাবার ধরে বলে, আমি আপনাকে মোটেও পছন্দ করি না, আপনাকে দেখলে আমার রাগ হয়। আমি খাবো আর একটা মানুষ না খেয়ে থাকবে, আর আমি তাকে রেখে একাই খেয়ে নিব, এমন শিক্ষা আমার বাবা মা দেয়নি। আপনার হাতে ব্যান্ডেজ, তাই আমি খাইয়ে দিচ্ছি, এবার হা করুন। সানিম আর একটা কথাও বলল না, বিনা বাক্যে খেয়ে নিল। জান নিজেও খাচ্ছে, সানিমকে খাওয়াচ্ছে। সানিমের চোখ দিয়ে 1 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। জান দেখার আগে সেটা মুছেও ফেলেছে। বিকেল 5টা, সানিম জানকে নিয়ে বাড়ি ফিরেছে। জান নিজের রুমে চলে গেছে, আর সানিম সোফায় বসে কাকে যেন আসতে বলছে। কথা শেষ করে সানিমও চলে গেল ফ্রেশ হতে। কলিং বেলের শব্দ শুনে জান নিচে নেমে আসে। দরজা খুলে দেখে মেহমত আর 2টা লোক দাঁড়িয়ে আছে। আরে তুই এই সময়? আর এনারা কারা? আপু আমাকে ফোন দিয়ে আসতে বললো, তাই চলে এলাম। আর এদের আমি চিনি না, গেটের কাছে দেখা হলো, তাদেরও নাকি আপু আসতে বলেছে। ও আচ্ছা, ভেতরে আয়। আর আপনারাও আসুন। কিছুক্ষণ পরে সানিম নিচে নামলো। সবাই এসে পড়েছে দেখে তাদের দিকে এগিয়ে গিয়ে বলল, আপনারা এসে গেছেন? জি ম্যাম। আপনারা আমার সাথে আসুন। সানিম সিঁড়ি দিয়ে ওপরে চলে গেল। তার পেছনে 2টো লোক, জান, মেহমত দুজনেই গেল। ওরা 5 জন ছাদে চলে এসেছে। জানের মাথায় কিছুই ঢুকছে না। সানিম কি করতে চাইছে? জানদের ছাদটা বিশাল বড়, ছাদে তেমন কিছুই নাই। এটা আমাদের ছাদ।
এখানে মূলত কাজটা হবে। বুঝলাম। এখন আপনি বলেন কিভাবে কি করব। আপনার কথা অনুযায়ী আমরা কাজ শুরু করব। হুম। সানিম ঘুরে ঘুরে কোথায় কি করতে হবে এক এক করে সবকিছু বুঝিয়ে দিল। লোক দুটো সবকিছু বুঝে নিয়ে নিচে নেমে গেল। তার পিছন পিছন সানিম, জান, মেহমত নামলো। জান আর মেহমেদ অবাক হয়ে তাকিয়ে আছে সানিমের দিকে। লোক দুটোকে বিদায় দিয়ে সানিম সোফায় গিয়ে বসলো। জান আর মেহমেদকে বসতে ইশারা করলো। তারাও কোনো কথা না বলে বসে পড়ল। সানিম মেহমেদকে উদ্দেশ্য করে বলল, মেহমেদ, তোকে যে কারণে ডেকে আনা, কাল আমি আর জান গাজীপুর চলে যাব। কাল থেকে তারা কাজ শুরু করবে। আমি তো থাকবো না, তাই এইসব দেখার দায়িত্ব তোর। আমি যেভাবে তাদের সবটা বুঝিয়ে দিয়েছি, তুই শুধু খেয়াল রাখবি তারা যেন কোনো কাজে ভুল না করে। কিন্তু আপু, তুই কি বলবি আমি জানি। আমার পূর্ণ বিশ্বাস আছে তোর উপর। আর তাদের উপর সব কিছু ছেড়ে দিতে পারিনি আমি। আমি নিজে থেকেই যেতাম, বাট ওখানে না গেলেও কথা শুনতে হবে। আর এখন বাড়িটাও ফাঁকা পড়ে আছে, তাদের কাজ করতে সুবিধা হবে। আর আমি আঙ্কেলের সাথে কথা বলে নিব, কেমন? ওকে আপু। ওকে, তাহলে তো সব মিটেই গেল। আমরা কাল দুপুর 2টার দিকে বের হব। পরীক্ষা শেষ হলে তুই তোর জিনিসপত্র গুছিয়ে নিয়ে জানের সাথেই চলে আসবি। ওকে আপু, তাহলে আমি আজ আসি। এখন কোথাও যাবি না, রাতে ডিনার করে তারপর যাবি। মেহমেদ আর কিছু বলার সাহস পেল না। কিছু বললে যদি ধমক দেয় সেই ভয়ে। এতক্ষণ জান টু শব্দ করেনি, শুধু শুনেই গেছে। কী বা বলবে সে? সানিম উঠে রান্নাঘরের দিকে যেতেই বলল, জান, সন্ধ্যার নাস্তায় কি খাবি? জান সানিমের কথা শুনে তার দিকে তাকালো। দেখলো সানিম তার দিকে তাকিয়ে আছে। জান কোনো কথাই বলছে না দেখে বলল, কি রে, কথা বলছিস না কেন? চিকেন ফ্রাই, চিকেন পাকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাই হলেই চলবে। ওকে, তোরা বস, আমি বানিয়ে আনছি। সানিম চলে গেল রান্নাঘরে। জান আর মেহমেদ টিভি অন করে দেখতে লাগলো। ঘণ্টাখানিক পর সানিম খাবারের ট্রে নিয়ে হাজির হলো। টি টেবিলের ওপর রাখলো 2 কাপ চা, চিকেন পকোড়া, চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই, সাথে টমেটো সস। সানিম খাবারগুলো রেখে চলে যাচ্ছিল, তখন মেহমেদ বলল, আপু, আপনি খাবেন না? না, কেন? আর আপনার তাতে কি হয়েছে? তেমন কিছু না। কাজ করার সময় হাতের ব্যান্ডেজটা খুলে ফেলেছি, তাই হাতে একটু ব্যথা পেয়েছি। সেখান থেকে হালকা রক্ত বের হয়েছে মনে হয়। তোমরা খাও, আমি রান্নাটা শেষ করি। সানিম চলে যেতে ধরলেই জান সানিমের হাত ধরে থামিয়ে দেয়। সানিম কিছু বলতে নিলেই জান চুপ করিয়ে দেয়। চুপ, একটা কথাও না, বসুন এখানে। মেহমেদ, যা তো ফার্স্ট এড বক্স নিয়ে আয়। দেখ, আমার রুমে আছে। মেহমেদ গিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে এলো। জান স্যাভলন দিয়ে পরিষ্কার করে আবারও ব্যান্ডেজ করে দিল। ক্ষতটা এখনও ভালো মতো শুকায়নি। সানিম উঠে যেতে নিলেই জান প্রশ্ন করে, এখন আবার কোথায় যান? রান্নাঘরে। আবার? আমি না গেলে রান্না করবে কে? সবকিছু তো জোগাড় করা শেষ, শুধু রান্না করব। এই হাত নিয়ে রান্না করতে হবে না, বাহির থেকে খাবার আনছি আমি। খাবার আনতে হবে না। আমি একবার বলছি না মানে না। আরে থাম, আমি রান্না করব আজ। আর আমি রান্না ভালোই পারি। আর আপু, আপনি রেস্ট করুন। ওকে, তার আগে খেয়ে যাও। খাওয়া শেষ হলে কাজে যাবে। সবকিছু রেডি করাই আছে, আমি উপরে গেলাম। সানিম কিছু পকোড়া আর কফি নিয়ে ওপরে চলে গেল। জান আর মেহমেদ সন্ধ্যার নাস্তা করে রান্না করতে চলে গেছে। মেহমেদের বিরিয়ানি রান্না শুরু করে দিয়েছে। জান মেহমেদের পাশে দাঁড়িয়ে আছে। দুজনে গল্প করছে আর রান্না করছে। সানিম অফিসের কিছু কাজ নিয়ে বসেছে। রাত 9টা। সানিম নিজের রুম থেকে বের হয়ে নিচে নেমে আসে। নিচে এসে দেখে জান আর মেহমদ কার্টুন দেখছে আর দুজনে হেসে গড়াগড়ি খাচ্ছে। ওদের কাণ্ড দেখে সানিম মুচকি হাসল। কিছু না বলে চলে গেল রান্নাঘরে। রান্নাঘর পরিষ্কার, কোথাও একটু ময়লা বা অগোছালো কোনোটাই নয়। সানিম একে একে সব কিছু ডাইনিংয়ে আনলো আর একটা বক্সে অনেকটুকু বিরিয়ানি তুলে রাখলো। সানিম খাবার সার্ভ করে দুজনের ডাক দিল। সানিমের ডাকে দুজন পিছন ঘুরে তাকিয়ে দেখে সানিম খাবার টেবিলে খাবার সার্ভ করছে। টিভি বন্ধ করে দুজনে টেবিলে এসে বসলো। সানিমও বসে গেছে ওদের সাথে। সানিম চামচ দিয়ে খাচ্ছে। বাহ মেহমেদ, তুই তো ভালো রান্না করতে পারিস। কি যে বলেন আপু, মোটামুটি পারি আর কি। এটাকে মোটামুটি বলে? সত্যি বিরিয়ানিটা খেতে দারুণ হয়েছে। তুই
তুই এত ভালো রান্না করতে জানিস, আগে জানতাম না তো। আগে জানলে কি করতি? তোরা একটা রেস্টুরেন্ট খুলে দিতাম, মাঝে মাঝে আমি গিয়ে ফ্রি খেয়ে আসতাম। সত্যি বলতে এটা আমার স্বপ্ন যে আমার নিজের একটা রেস্টুরেন্ট হবে। কিছুদিন হলো আমি রান্নার ক্লাস করছি। সত্যি? হুম। খাওয়ার সময় এত কথা বলতে হয় না। সানিমের কথায় ওরা চুপ হয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করে মেহমত একটু রেস্ট নিয়ে চলে যায়। যাওয়ার আগে সানিম তার বাবার জন্য তুলে রাখা বিরিয়ানিটা দিয়ে দেয়। মেহমত প্রথমে নিতে চায়নি, কিন্তু সানিমের চাহনি দেখে কিছু বলতেও পারেনি। পরের দিন দুপুর 2টা, সানিম রেডি হয়ে বসে আছে। কিছুক্ষণ পরে লেলা আর হাজাল এসেও হাজির হয়েছে। জান রেডি হয়ে সোফায় বসে আছে। জানের পরনে কালো শার্ট, কালো প্যান্ট, হাতে সানিমের দেওয়া ঘড়ি, বুকে সানগ্লাস ঝোলানো। দেখতে অসম্ভব সুন্দর লাগছে। লেলার পরনে সাদা টপ, জিন্সের প্যান্ট, গলায় স্কার্ফ ঝোলানো। হাজালও সেম, শুধু টপটা অ্যাশ কালার। একটু পরে সানিম নেমে আসে। সানিমের পরনেও কালো টপ, জিন্স, স্কার্ফ হাতে, ঘড়ি, চুলগুলো ঝুটি করা। মুখে তেমন কোনো মেকআপ নেই, চোখে কাজল, ঠোঁটে হালকা গোলাপি কালারের লিপস্টিক। কিরে চল। এতক্ষণ লাগে রেডি হতে? আরে আমি তো রেডি হয়েছি অনেক আগেই, ছাদে গিয়েছিলাম সব কিছুই দেখার জন্য। আচ্ছা হয়েছে, চল এবার। মেহমেতের এটা বাড়ি মেইন দরজার চাবি, বাড়ির সব রুমের তালা দেয়া। তোর জন্য গেস্ট রুমটাই খোলা আছে, ফ্রিজে খাবার আছে, খেয়ে নিস। আর যেটা খেতে মন চায় রান্না করে খাস, সব ফ্রিজেই রাখা আছে। ওকে আপু। চারজনে বাসা থেকে বের হয়ে আসে। সানিম গিয়ে গ্যারেজ থেকে বাইক বের করে, R15। এটা সানিম দেশে আসার পরে দিন কিনেছে। আর জানের বাইক লেলা আর হাজাল নিয়েছে। বাইক কি আমি চালাবো না তুই চালাবি? আমি চালাবো, আপনি পেছনে বসুন। সানিমের বাইকটা কালো কালার আর জানের বাইক সাদা। সানিম পিছনে বসতেই জান বাইক স্টার্ট করলো। সানিম জানের কাঁধে হাত রাখলো। সানিমের ছোঁয়ায় জান কেঁপে উঠল। জান নিজেকে সামলিয়ে নিল। গাড়ি চলছে তার আপন গতিতে। ঢাকার ব্যস্ততম রাস্তায় দুটো গাড়ি পাশাপাশি চলছে। গাজীপুর এসে জাহান বাইক থামালো, বলল, এখন কোন রাস্তায় যেতে হবে আমি তো চিনি না, যতবার আসছি গাড়ি করে। তুই নাম, আমি বাইক চালাবো। জান নেমে পেছনে বসলো। সানিম বাইক চালাতে লাগলেই গাজীপুর থেকে ময়মনসিংহের রোডে ঢুকে গেল। সানিমের নানু বাড়ি মাওয়া, গ্রামের নাম কারণ বাজার। বিকেল 5টার দিকে ওরা চারজন এসে পৌঁছে যায়। বিয়ে বাড়ি, প্রচুর লোকজন। সানিম বাইক থামালে জান নেমে যায়। ওদের দেখে সবাই এগিয়ে আসে। আসতে কোনো সমস্যা হয়নি তো? না মামনি। তোরা সবাই ভিতরে আয়। সানিম ওর মামা বাড়ির সাথে দেখা করলো। চলেন সানিমের নানা বাড়ি সম্পর্কে কিছু বলি। সানিমের নানার নাম মোহাম্মদ আলী। সবাই তাকে মদন মাদবর বলেই ডাকে। সানিমের নানা 2 বিয়ে করেছে। প্রথম ঘরে 1 ছেলে 4 মেয়ে, আর দ্বিতীয় ঘরে 1 ছেলে 1 মেয়ে। সানিমের বড় মামার নাম আতাবর আলী, স্ত্রী জহুরা খাতুন। তার ছেলে নাই, 8টা মেয়ে। মালেকা, জেলেকা, রেবেকা, রুমি, আকলিমা, মৌসুমি, সোমা, ইতি। সোমার বিয়ে খেতে আসছে সবাই। 8 বোনের মধ্যে 7 জন দেখতে অসম্ভব সুন্দর, শুধু আকলিকা দেখতে কালো। নানা নানি দুজনেই মারা গেছে। নানি মারা যাওয়ার বেশ কিছু বছর পর নানা পরের বিয়ে করে। পরের ঘরে ছেলের নাম সুন্দর আলী, ক্লাস 10-এ পড়ে, আর মেয়ে সুনজি ক্লাস 7-এ পড়ে। আকলিমা সানিম সমবয়সী। আকলিমার 2 মেয়ে আর সানিম বিয়েই করেনি। সানিম সব মামাতো বোনের সাথে ভালো মন্দ জিজ্ঞাসা করে বাড়ির ভেতরে ঢুকে গেছে। সানিমের নানা বাড়ি বিশাল বড়। এক পাশে 1 তলা বিল্ডিং, আর 2 পাশে বড় বড় মাটির ঘর, 2 তলা সিস্টেম। বাড়ির পেছনে বিশাল বড় একটা মাছের খামার আছে। আম গাছ, কাঁঠাল বাগান, লিচু, পেয়ারা ইত্যাদি সব ধরনের ফলের বাগান আছে। খামারের পাশে সারি সারি তাল গাছ, বেল গাছ লাগানো। গোয়াল ঘোড়া, গরু, মহিষ, ছাগল আছে। নানা আগে মহিষের ব্যবসা করত। তারা কোনো কিছু কিনে খায় না, সব কিছু নিজেরাই চাষ করে, নিজেরা খায়, আর বাদবাকি সব বিক্রি করে। সানিম সোমার রুমে চলে গেল। কি অবস্থা বিয়ের কনে? আপু তুমি এসে গেছো? এই একদম জড়ি ধরবি না। আমার শরীরকে ময়লা, ফ্রেশ হয়নি এখন আমি। দূরে রাখো তোমার ময়লা, কতদিন পর এলে, তোমার বারণ কে শুনছে? সোমা সানিমকে জড়িয়ে ধরল। পেছন থেকে ইতি এসে জড়িয়ে ধরল। সানিমের ওদের কাণ্ড দেখে মুচকি হাসল।
হয়েছে, এবার ছাড়। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো। তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আগে রুম দেখিয়ে তো দে, ফ্রেশ হব আমি। আসো আমার সাথে। ইতির পেছন পেছন সানিম, লেলা আর হাজাল গেল। জান উঠোনে চেয়ারে বসে আছে। সানিম পেছন করে জানকে ডাক দিল। জান, জি আপু। এদিকে আয়। জান সানিমের সামনে গিয়ে দাঁড়ালো। সানিম ইতিকে বলল, বিল্ডিং 4 রুম তাই না? হুম। ওইখান থেকে 2টো রুম খালি কর। একটায় আমরা 3জন থাকবো, আর আরেকটা জান থাকবে। আর ওর আবার কারোর সাথে রুম শেয়ার করতে পছন্দ করে না সে। আপু একটু ওয়েট করো, একটা রুম খালি করেছি তোমরা আসবে বলে, আর একটা রুমে সুন্দর আলী থাকে, ওটা খালি করে দিচ্ছি। ওকে জান, তুই এই রুমে গিয়ে ফ্রেশ হ, আর আমরা পাশেরটায় আছি, কোনো সমস্যা নেই। ওকে আপু, আর ধন্যবাদ। জান আর দাঁড়ালো না। সানিম জানের দিকে চেয়ে মুচকে আসলো। কিছুক্ষণ পর ওরাও রুমে চলে গেল। যে রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে সেটাই সানিম জানকে দিয়েছে, আর একটা বাহিরে আছে। সেটা চারিপাশে টিন দেওয়া, তাই সানিমের সমস্যা হলো না, কারণ সে বহুবার এসেছে, তাই তেমন সমস্যা হলো না। লেলা আর হাজালের একটু সমস্যা হচ্ছিল, কারণ ওরা এই প্রথম গ্রামে এসেছে। রাত 8টা, উঠোনের গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। সবাই বাঙালি স্টাইলে শাড়ি পরেছে, শুধু সানিম বাদে। হাজার রিকোয়েস্ট করার পরেও রাজি হয়নি। লেলার হাজাল জোর করেনি, কারণ তারা জানে সানিম কেন শাড়ি পরবে না। প্রথমে বাড়ির বড়রা সবাই সোমাকে হলুদ দিল, তারপর ছোটদের পালা। সোমার সব বোনেরা একে একে হলুদ দিল। নাজলি, আশলি, দিশা, ঈশা, আছিয়া, লেলা, হাজাল সবাই সোমাকে হলুদ লাগিয়েছে। সানিম বারান্দায় একটা চেয়ারে বসে আছে, আর সবাই বাড়ির উঠোনে। তার পাশে জান, সুন্দর আলী চুপ করে বসে আছে। ওরা মেয়েদের ওখানে যায়নি। সানিমের প্রচুর মাথা ব্যথা করছে, কপালের রগগুলো ভেসে উঠেছে। সানিম দাঁত মুখ খিচে বসে আছে। তখনই সেখানে ইতি আসে। আপু সবার হলুদ দেওয়া শেষ, তুমি বাদ আছো। আমাকে বাদ দে, আমার মাথা ভীষণ ব্যথা করছে, চোখ মেলে তাকাতে পারছি না আমি। কিন্তু আপু। কোনো কিন্তু নয়, তোরা এনজয় কর। ইতি চলে গেল। সুন্দর আলী উঠে গিয়ে একটা মাথা ব্যথার মেডিসিন সাথে পানি এনে দিল সানিমকে। সানিম অবাক হলেও কিছু বলেনি, চুপ করে খেয়ে নিয়েছে। কিছুক্ষণ পরে সুন্দর আলী 1 কাপ ব্ল্যাক কফি এনে দিয়েছে। সানিম তাকে ছোট করে ধন্যবাদ দেয়। জান চুপচাপ বসে খেয়াল করেছিল। ঘণ্টাখানেক পরে সানিমের মাথা ব্যথা অনেকটাই কমে যায়। গ্রামের ছেলেরা সবাই লুঙ্গি, সাদা সেন্টো গেঞ্জি, গলায় গামছা ঝোলানো। মেয়েরা হলুদ রঙের শাড়ি পরা। ছেলে মেয়ে সবাই মিলে হিন্দি গানে গ্রুপ ডান্স করছে। লেলা, হাজাল দুজনে ডান্স করলো। একে একে সবাই কোনো না কোনো গানে ডান্স করছে, বড়দেরও ছাড়েনি। জানের কাছে বিষয়টা খুব ভালো লাগছে। আইয়ুব খান, তরুণা বেগম দুজনে ডান্স করেনি, গান গেয়েছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ওয়াজেদ খান, সেফা বেগম গানের তালে তালে উল্টোপাল্টা নাচ করেছে। জান্নাত বেগম, ইয়াহিয়া খান সুন্দর করে নাচ করেছে। মুক্তা বেগম, আফাজ খান গান গেয়েছে। সানিমের মামা মামিকেও ছাড় দেয়নি। গ্রামের অনেক মহিলা উড়াধুরা ডান্স করেছে। সানিম সবার দিকে তাকিয়েছে। আজ সবাই কত আনন্দ করছে, কত খুশি। সানিম সবার আড়ালে চোখের পানি মুছে নিল। সবাই এসে ধরল সানিমকে। এবার তাকে গান গাইতেই হবে। সানিমে উপায় না পেয়ে রাজি হয়ে গেল। সানিম গিয়ে স্টেজে দাঁড়িয়ে মাইক হাতে নিল। সবার পেছনে বারান্দায় বসে থাকা জানের দিকে তাকিয়ে সানিম গেয়ে উঠল। সানিম পুরো গানটা জানের চোখের দিকে তাকিয়ে গেছে। জান ও সানিমের দিকে চেয়েছিল। সানিমের চোখ থেকে 1 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। কেউ দেখার আগে সেটা মুছে নিয়ে স্টেজ থেকে নেমে গেল। সানিমের চোখের পানি দুজন মানুষ ঠিকই লক্ষ্য করেছে। জান আর আরেকটা মানুষ, তার চোখেও পানি। অন্ধকারে দাঁড়িয়ে থাকার কারণে তাকে কেউ লক্ষ্য করেনি, কিন্তু সে পুরোটা সময় সানিমের চোখের দিকে তাকিয়েছিল। সানিম নিজের রুমে চলে গেছে। লোকটা এখনও সেই দিকেই তাকিয়ে আছে। লোকটার কাঁধে কেউ হাত রাখলো। এভাবে চোখের পানি ফেলে আর কি হবে বলো তো ভাই? 14টা বছর হয়ে গেল তুমি সনিমকে ভালোবাসো, এই কথাটা এমন কেউ নেই যে জানে না। হায় আফসোস, তুমি কখনো সনিমকে সামনাসামনি বলতে পারলে না যে তুমি ওকে ভালোবাসো। তাহলে এখন চোখের পানি ফেলে কি হবে? কি করব বলতো? আমি সানিমের চোখে আমার জন্য কখনো ভালোবাসা দেখিনি। ও আমাকে বড় ভাইয়ের চোখে দেখে, যে চোখে আমার জন্য কোনো অনুভূতি নেই।
তাকে কি করে নিজের মনের কথা বলল। তুমি এইভাবে সারা জীবন থাকো, দুনিয়া সবাই জেনে গেছে শরৎ সনিমকে ভালোবাসে, কিন্তু থাক, বাদ দে। অনেকদিন পরে ও এখানে এসছে, দেখতে আগের থেকে বেশি সুন্দর হয়ে গেছে, কিন্তু আজ মনে হলো ওর ভিতরে চাপা কোনো কষ্ট লুকিয়ে আছে, যার কারণে ও তিলে তিলে মরছে। তুমি কি করে বুঝলে? যাকে এতটা ভালোবাসি তাকে যদি বুঝতেই না পারি তাহলে কেমন ভালোবাসি বলতো? আচ্ছা চলো, অনেক রাত হয়েছে। দুজনে চলে গেল। বাট এই দুজনের কথা পেছন থেকে আরও কেউ যে শুনেছে তারা হয়তো টের পায়নি। এরা দুজন সানিমের খালাতো ভাই। শরৎ সানিমের বড় খালার মেজো ছেলে, বয়স 33 কি 34 হবে, বিয়ে করেনি। আর আরেকটা মেজো খালার ছোট ছেলে, বয়স সানিমের সমান, নাম মামুন। শরৎ 14 বছর ধরে সানিমকে ভালোবাসে একতরফা, এই কথা সবাই জানে। সানিমের কানেও এই কথা গেছে, বাট সানিম কথাগুলো কানে তোলেনি, কারণ সে তো আর শরৎকে ভালোবাসে না, তাই আর পাত্তাও দেয়নি। আর সানিমের মা খালা নিজেদের মধ্যে অন্য কোনো সম্পর্ক গড়ে তুলতে ইচ্ছুক না, এটা আগেই তারা জানিয়ে দিয়েছে। বাট শরৎ এখনও বিশ্বাস করে সানিম কোনো না কোনো দিন তার হবে। এটা বোকামি ছাড়া কিছুই না। দেখা যাক লাস্ট অবধি কী হয়, কার জীবন কোন দিকে মোড় নেয়। এখানে প্রত্যেকটা চরিত্র বাস্তব, শুধু নায়ক নায়িকার নামগুলো পরিবর্তন করা হয়েছে। ভোর 5টায় উঠে সানিম নামাজ পড়ে নিয়েছে, বাকি সবাই পরে পরে ঘুমোচ্ছে। রাত জেগে মেহেদি দিতে গিয়ে ভোর 4টে দিকে সবাই ঘুমিয়েছে, তাই সানিম কাউকে ডাকেনি। বাড়ির বড়রা সবাই উঠে গেছে। বিয়ে বাড়ি কত কাজ। সকালবেলা হালকা কুয়াশা পড়ে, লাল মাটির রাস্তা সানিমের কাছে ভালোই লাগে। সানিম একাই হাঁটতে বের হয়ে গেছে। এই এলাকায় জায়গায় জায়গায় গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে। বেশিরভাগ ফ্যাক্টরিতে কাপড় তৈরি করে, আবার কিছু ফ্যাক্টরিতে বই, ওষুধ, কাঁচের জিনিসও তৈরি করে। এদিকের মহিলারা কেউ ঘরে বসে থাকে না, সবাই গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে। বসে বসে খাওয়ার চেয়ে কাজ করে খাওয়া ভালো। বেশিরভাগ বাড়িতে বড় বড় লেয়ার মুরগির ফার্ম আছে। গাজীপুর শিল্প এলাকা কম বেশি সবাই জানে। সানিম হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছে। সানিম সামনে তাকিয়ে দেখে জান আর সুন্দর আলী তার দিকে দৌড়ে আসছে। এতে সানিম অবাক হয়। ওরা দুজনও সানিমকে দেখে থেমে গেল। কিরে, তোরা কই থেকে এলি? নামাজ পড়ে আর শুতে ইচ্ছে করেনি, তাই জগিং করতে বের হই। উঠানে ওকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, তাই সাথে নিয়ে বের হয়েছি। আমি তো আর এই এলাকাটা এতটা চিনি না। আচ্ছা চলো এবার বাড়ি যাই। চলেন। ওরা তিনজন বাড়ি এসে পড়ল। একে একে সবাই উঠে গেছে। লেলা এসে জিজ্ঞাসা করলো, কই গেছিলি? কখন থেকে খুঁজে চলেছি। হাঁটতে বের হয়েছিলাম, তোর ঘুমোচ্ছিলি তাই ডাক দিনি। সবাই কি উঠে গেছে? হাজাল ফ্রেশ হচ্ছে। আপু, তুমি মেহেদি দিলে না? না, এসব ভালো লাগে না, সাদা হাতি সুন্দর। তুমি জানি কেমন আপু, রসকস ছাড়াই দূর ভাল লাগে না। আমি রসকসহীন ভালো। বাকিরা কই? নাজলি আপু নাজমুল ভাইয়ের সাথে ফোনে কথা বলছে। আসলি আপু বড় আম্মুর সাথে, আসিয়া আর ঈশা ঘুমে, এখনো উঠেইনি। আর আব্বু চাচুরা সবাই গরু কাটছে। হয়েছে, থাম এবার। দিশা আম্মুকে গিয়ে বল আমাদের তিনজনকে কফি দিতে, আর জানকে চা দিতে বল। ওকে আপু, তুমি রুমে যাও, আমি নিয়ে আসছি। সকালের খাবার খেয়ে বড়রা কাজে বিজি হয়ে গেছে, আর ছোটরা সাজগোজ নিয়ে ব্যস্ত। সোমার বড় বোনের জামাইগুলো এক একজনে এক এক কাজ করাচ্ছে। সানিমের সাথে শরৎ দেখার হয়নি। শরৎের কাজ থাকায় তাকে চলে যেতে হয়েছে। একেবারে দুপুরে আসবে বলেছে। সানিম মেহমেতের সাথে কিছুক্ষণ কথা বলে নিয়েছে। নাজলি সানিমের রুমে আছে। আপু কি করছো? কিছু না। কিছু বলবি? আমি শাড়ি আনতে ভুলে গেছি, তোমার কাছে শাড়ি হবে একটা? আমি তো শাড়ি আনিনি, তুই বরং হাজালকে গিয়ে বল, ওর কাছে থাকলেও থাকতে পারে। ওকে। নাজলি শোন, আসলিকে একটু পাঠিয়ে দে। ওকে, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। নাজলি চলে গেল। বেশ কিছুক্ষণ পরে আসলি এসে সানিমের রুমে ঢুকলো। সবাই যেখানে সাজ নিয়ে ব্যস্ত, সেখানে আসলি চুপচাপ। সানিম জানতো এমন কিছুই হবে, তাই ওকে ডেকে আনা। আপু ডাকছিলে? গোসল করেছিস? আসলি মাথা নাড়িয়ে স্বীকার করলো। সানিম আসলিকে বসতে ইশারা করলো। আসলি চুপ করে বেডে বসে পড়ল। সানিম উঠে গিয়ে ট্রলি থেকে একটা সাদা গ্রাউন্ড বের করলো। গ্রাউন্ডটা দেখতে খুব সুন্দর। গ্রাউন্ডটা ফুল হাতা,
গলা আর বুকের অংশ গোল্ডেন কালারের পুঁতির কাজ করা। আশলি অবাক হয়ে চেয়ে আছে গ্রাউন্ডের দিকে। নির্ধর ফটাফট পরে ফেলতো। আপু কি বলো? আমি এসে পারবো না। বেশি কথা বলতে মানা করেছি না? আমি জানকে পাঞ্জাবিটা দিয়ে আসি, ততক্ষণে তুই জামাটা পরে নিস। সানিম চলে গেল। আশলি সানিমের যাওয়ার দিকে তাকিয়ে রইল। আশলি একটা দীর্ঘশ্বাস ফেলে জামাটা পরে নেয়। সানিম জানের দরজায় নক করে। জান আসবো? আসেন, দরজা খোলা আছে। সানিম ভেতরে ঢুকে গেল। জান ফোনে গেম খেলতে ব্যস্ত। সানিম জানকে উদ্দেশ্য করে বলল, কিরে এখনো রেডি হসনি কেন? আমি তো কোনো কিছুই আনিনি। আম্মুকে জিজ্ঞাসা করলাম সে আনছে কিনা, আম্মু বললো আনেনি, তাই চুপচাপ বসে আছি। এই তোর কাপড়, এখানে একটা শার্ট আর একটা পাঞ্জাবি আছে। আজ পাঞ্জাবিটা পরবি, কাল বৌভাতে শার্ট পরবি। এখন যা রেডি হয়ে নে। সানিম চলে গেল। জান কেমন অদ্ভুতভাবে সানিমের যাওয়ার দিকে তাকিয়েছে। সানিম রুমে এসে তাকে আশলি গ্রাউন্ডটা পরে বসে আছে, মুখটা গোমড়া করে। সানিমের হাসি পেল, বাট হাসলো না। বাহ, আমার বোনটাকে তো বেশ সুন্দর লাগছে। কত সুন্দর লাগছে। চুপ করে বস, আমি একটু সাজিয়ে দিই। আপু না, আমি সাজবো না। তোকে কেউ জিজ্ঞেস করেছে? চুপ করে বস, মার খাওয়ার আগে। সানিম আশলিকে সুন্দর করে সাজিয়ে দিল, চুলগুলো ছেড়ে দিল। আশলিকে খুব সুন্দর লাগছে। সানিম নিজেও পার্পেল কালারের গাউন পরেছে। পার্পেল কালারের পুঁতির কাজ করা ফুল হাতা গ্রাউনটায় বেশ মানিয়েছে সানিমকে। সানিমও চুল ছেড়ে দিয়েছে। নীল কালারের পাঞ্জাবিতে খুব সুন্দর লাগছে জানকে। গ্রামের বেশিরভাগ মেয়ে হাঁ করে তাকিয়ে আছে। সেটা সানিমের মোটেও ভালো লাগছে না। সানিম জানের দিকে তাকিয়ে বিড়বিড় করে, তোকে এত সুন্দর হতে কে বলেছে? হ্যাঁ, ছেলেদের এত সুন্দর হতে নেই। ও কি সেটা জানে না? জান সানিমের দিকে তাকিয়ে আছে। জান কেন জানি চোখ সরাতে পারছে না। হঠাৎ করেই জানের চোখের রং পরিবর্তন হতে লাগলো। রাগে ফর্সা চোখ, মুখ লাল হয়ে গেছে। কারণটা কি? চলেন জেনে আসি। সানিম একা দাঁড়িয়ে ফোন ঘাঁটছিল। তখন পেছন থেকে কেউ জিজ্ঞেস করলো, কেমন আছেন? সানিম পেছনে ঘুরে তাকিয়ে দেখে শরৎ দাঁড়িয়ে আছে। সানিম কথা বলছে না দেখে আবার জিজ্ঞেস করলো, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। অনেকদিন পরে আসলেন। এতদিন তো দেশের বাইরে ছিলাম। দেশে আসার পরে কাজের চাপে কোথাও যাওয়া হয়নি। আপনার কি অবস্থা? এই তো মোটামুটি চলছে। একটা কথা জিজ্ঞেস করব? অবশ্যই। সকালবেলা খালামণির সাথে কথা হলো। আপনার ছোট ভাই বিয়ে করে মেয়েও হয়ে গেছে, আর আপনি বিয়ে করছেন না, তাই নিয়ে আফসোস করলো। এভাবে ছন্নছাড়া জীবন কেন বেছে নিয়েছেন? একটা কথা সবসময় মনে রাখবেন, সময় গেলে কখনো সাধন হয় না। শরৎ সানিমের কথা শুনে মুচকি হাসে। শরৎকে হাসতে দেখে সানিম জিজ্ঞাসা করলো, হাসছেন যে? হাসি কিছু বলেছি? আমি চাইলে হয়তো বিয়ে করতে পারি, চাইলে সুন্দর সংসার হবে, কিন্তু আমি তাকে কখনো মন থেকে ভালোবাসতে পারবো না। যে আমাকে বিয়ে করবে তারও তো আমার থেকে ভালোবাসা পাওয়ার অধিকার আছে। সেই ভালোবাসা থেকে তাকে বঞ্চিত করার অধিকার আমার নাই। আর যাকে আমি কখনো মন থেকে মেনে নিতে পারবো না, ভালোবেসে বুকে আগলে নিতে পারবো না, তাকে বিয়ে করে শুধু শুধু কেন ঠকাতে যাব? আমার দুঃখ কষ্ট একান্তই আমার, তার দায়ভার অন্য কেউ কেন ভোগ করবে? জীবন কারোর জন্য থেমে থাকে না। আপনি যাকে ছাড়া বাঁচবেন না, আল্লাহ আপনাকে তাকে ছাড়া ঠিকই বাঁচতে শেখাবে। আমি তো বলিনি তাকে ছাড়া বাঁচবো না। তাকে ছাড়া এতগুলো বছর ঠিক বেঁচে আছি, জিন্দা লাশের মতো। সানিম চুপ করে আছে, কোনো কথাই বলছে না। শরৎ সামনে থাকতেই অস্বস্তি হচ্ছে, তবু তাকে বুঝতে দিচ্ছে না। শরৎ আবারও বলল, আপনার মায়া আমাকে অন্য কারোর দিকে তাকাতে দেয় না তুঞ্জা। আপনার অভাবে মরে গেলেও অন্য কাউকে ভালোবাসতে চাই না। কথাটা বলে শরৎ আর এক সেকেন্ডও দাঁড়ালো না, উল্টো পথে চলে গেল, হয়তো চোখের পানি আড়াল করতে। সানিম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সানিম কখনো ভাবেনি শরৎ সামনাসামনি এমন কথা কখনো বলবে, আর তুঞ্জা বলে ডাকবে। বুকটা কেমন কেঁপে উঠল সানিমের। বিড়বিড় করে বলল, আল্লাহ, যার জন্য যাকে বানাও নি তার প্রতি কেন এত মায়া ভালোবাসা দাও? বিশ্বাস করুন শরৎ ভাই, আপনার প্রতি যদি বিন্দু মাত্র আমার কোনো অনুভূতি কাজ করতো তাহলে আমি আপনাকে হ্যাঁ বলে দিতাম। কিন্তু আফসোস, আপনি যেমন আপনার ভালোবাসা ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবেন না, ঠিক তেমনি আমি জানকে ছাড়া অন্য কিছু ভাবতেও পারি না।
আমি জানি না আমার ভাগ্যে কি আছে, তবে এটা সত্যি, আমি জানকে না পেলে মরে যাব। জান যে আমার প্রাণ ভোমরা। তবে মানুষ বলে একতরফা ভালোবাসার মতো জঘন্য অনুভূতি আর কিছুই নেই। ধৈর্য সহ্য কিছুই করা যায় না। জীবনটা নিরীহ প্রাণীর মতো আটকে থাকে একদম। আমার ক্ষেত্রে উল্টো। সারাদিন কাজ শেষে যখন বাড়ি এসে তার মুখটা দেখি আমি, তখন সমস্ত ক্লান্তি এক নিমিষেই উধাও হয়ে যায়। তার চোখে আমার জন্য রাগ আর ঘৃণা ছাড়া কিছুই দেখতে পাই না আমি। তবু ওই চোখে তাকালে না অন্যরকম একটা সুখ পাই আমি। কথায় বলে না, ভালোবাসা আর ঘৃণা দুটো মনের গহীন থেকে আসে, আর কাউকে ঘৃণা করতেও অধিকার লাগে। পেছনে দাঁড়িয়ে শরৎ আর সানিমের সব কথা শুনেছে জানের কেন জানি রাগ লাগছে। সানিম বিড়বিড় করে কি করছে শুনতে পায়নি জান। আমি মেয়েদের সাথে কথা বললে দোষ, আর নিজে কি করছে, ইচ্ছে তো করছে বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেই। বিড়বিড় করে কথাগুলো বলতে বলতে চলে গেল জান। দুপুর 2টায় বরযাত্রী এসে গেছে। মেয়েরা সবাই মিলে গেট ধরেছে। সানিম একটু দূরে দাঁড়িয়ে আছে। তার থেকে কিছুটা দূরে জান দাঁড়িয়ে ফোন গুতাচ্ছে। গেটে অনেকক্ষণ ধরে কথা কাটাকাটি চলছে। গেটে মেয়ে পক্ষ 10,000 টাকা চাইছে। তারা 3,000 টাকার বেশি দেবে না। একটা সময় জিনিসটা খুব বাড়াবাড়ি হয়ে গেল। পাত্রপক্ষ থেকে একজন ছেলে বলল, 3,000 টাকার 1 টাকাও বেশি দিব না। নিলে নেবেন, নয়তো আমরা বর নিয়ে চলে যাব। আর আপনারা এত ছেঁচড়া কেন? টাকার জন্য কীরকম করছেন? মনে হয় জীবনে টাকা দেখেননি। সানিমের রাগ তোলার জন্য এটুকুই যথেষ্ট ছিল। জান এতক্ষণ সব শুনছিল। এই কথাগুলো শুনে তার মাথায় রাগ উঠে গেল। সানিমের আগে জান এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, অনেকক্ষণ ধরে আপনার কথা শুনছি, এবার তো লিমিট ক্রস করে ফেলেছে। আমি থাকতে আমার বোনদের কেউ অপমান করে যাবে সেটা তো হবে না। আর এখানে আসল স্যাসরাকে সেটা তো দেখাই যাচ্ছে। মুখ সামলে কথা বলবেন, নয়তো খুব খারাপ হয়ে যাবে। জান কোনো কথাই বলেনি। জান সেখান থেকে সরে এসেছে। সানিম দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুঁসছে। বাড়ির বড়রা তাকিয়ে আছে। আইয়ুব খান কাউকে আসতে দেয়নি এদিকে। সানিম যখন আছে সব সামলিয়ে নেবে। জান গিয়ে দাঁড়ালো সানিমের সামনে। আপু 20,000 টাকা দেন তো, ক্যাশ আছে আপনার কাছে? আছে, একটু ওয়েট কর। সানিম টাকা আনতে চলে গেল। সানিম টাকা এনে জানের হাতে দিল। জান টাকাগুলো নিয়ে সবার মুখের ওপর ছুটে মারল। এটা দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। এই নিন টাকা। আমার বোনেরা তো 10,000 চাইছিল, আমি না হয় আপনাদের ডাবল দিলাম। জানের কথায় সবার মুখ দেখার মতন ছিল। অপমানে সবার মুখ কালো হয়ে গেছে। ওই ছেলেটা কিছু বলতে যাবে তার আগেই তাকে থামিয়ে দিল। একটা বয়স্ক লোক ঠান্ডা গলায় জানকে উদ্দেশ্য করে বলল, এতটা অপমান করা কি ঠিক হলো? জান কিছু বলতে যাবে তার আগেই পেছন থেকে সানিম এসে বলল, কেন আঙ্কেল, এতক্ষণ যে আপনার লোকেরা অপমান করছিল তখন তো একটা কথাও বলেননি। আসলে মা, ওরা তো বাচ্চা পোলাপা। এক্স্যাক্টলি আঙ্কেল, ওরা ছোট মানুষ। ওরা এখানে কতটা আনন্দ নিয়ে দাঁড়িয়ে। আজ এতগুলো মানুষ এখানে দাঁড়িয়ে বোনের হাজবেন্ড কাছে এইটুকু আবদার করা কি ভুল ছিল? আমি তো এইখানে এসে দাঁড়াইনি, আমার পরিবারের বড়রা তো এসে দাঁড়ায়নি। আপনারা যদি 5,000 টাকা দিয়ে বলতেন আমরা আর দিতে পারবো না, তখন ওরা যদি কিছু বলতো তাহলে একটা কথা ছিল। আপনারা বর নিয়ে চলে যাওয়ার হুমকি দিচ্ছেন, ছ্যাঁচড়া বলে অপমান করছেন। এখানে ছ্যাঁচড়ামোর কি হলো? আর এই যে বর, আপনি বা ভাই বা ফ্রেন্ড এত কথা বললো আপনার, আপনি তার প্রতিবাদ করলেন না? আজ যারা এখানে দাঁড়িয়েছে তারা আর কোনোদিনও আপনার কাছে আবদার করবে বলে তো মনে হয় না। আপনার একটা শালী, তাও সে এতটাও ছোট না যে আপনার কাছে বায়না ধরবে। আর আজ যে ব্যবহার করলেন তারপরেও মনে হয় আপনার কাছে কিছু চাইবেও। টাকা তো হাতের ময়লা, আজ আছে তো কাল নাও থাকতে পারে, কিন্তু আজ যে ব্যবহার সবার সাথে করলেন তা সবার মনে গেঁথে গেছে একদম। সরি আপু, ওরা যে এতটা বাড়াবাড়ি করবে আমি বুঝতে পারিনি। আমি সবার হয়ে আপনার কাছে মাফ চাইছি, আর আমি এক্ষুনি ওদের টাকা দিচ্ছি। থাক, আর লাগবে না। এসব নিয়ে কথা না বাড়ানোই ভালো। এমনিতেই অনেকটা সময় পেরিয়ে গেছে, যা হবার হয়ে গেছে। এই তোরা সবাই গেট ছেড়ে দে, আর আপনারা ভেতরে আসুন। আর এই জিনিসটা এখানে ভুলে যাওয়া উচিত। প্লিজ আপু, এই টাকা না নিলে আমি মনে করবো আপনি এখনো রেগে আছেন। প্লিজ আপু। এখানে রাগ করার কিছুই নেই। একটা কথাই বলবো, আমার বোনটাকে সুখে রাখবেন, এটা আমাদের সবার চাওয়া। সোমার দুলাভাইয়েরা সবার কাছে মাপ চেয়ে নিয়েছে। সব কিছু মিটমাট করে সবাই গেট ছেড়ে দেয়। বরযাত্রীরা বাড়ির ভেতরে ঢুকে গেছে। আর টাকা ওরা কেউ নেয়নি। সানিম 20,000 টাকা ইতির হাতে দিয়েছে।
এখানে যারা যারা ছিল সবাইকে দিয়ে দিতে বলেছে, আর বাদ বাকিগুলো ইতির কাছে রেখে দিতে বলেছে। সানিম অনেক কষ্টে নিজের রাগটাকে সামলিয়েছে।